শুরুতে জানিয়ে দেব ইসরায়েলি বিমান হামলার মোক্ষম জবাব দিয়েছে ইয়েমেন। জানিয়ে দেব উত্তেজনার মধ্যেই নতুন করে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ঘোষণা দিয়েছে ইরান। এরপরে জানিয়ে দিব রাশিয়া ও ব্রিটেনের পাল্টাপাল্টি বক্তব্যে সরগরম জাতিসংঘের অধিবেশন। সর্বশেষ জানিয়ে দেব ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা হলে এটার পরিচালনা করবে কারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলি বিমান হামলায় মোক্ষম জবাব দিল ইয়েমেন। ইয়েমেনের রাজধানী সানায় আবাসিক এলাকা এবং বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে আজ অন্তত 12টি বিমান হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত 8 জন নিহত এবং 142 জন আহত হয়েছেন। ইসরায়েলের সর্বশেষ এই আগ্রাসনের মোক্ষম জবাব দিতে দেরি করেনি হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের সামরিক বাহিনী। ইয়েমেনি সেনাবাহিনী জানিয়েছে তারা নতুন করে ইসরায়েল বিরোধী সামরিক অভিযান পরিচালনা করছেন। এই অভিযানে একাধিক ওয়ারহেড যুক্ত হাইপারসনিক প্যালেস্টাইন 2 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েল অধিকৃত ইয়াফা অঞ্চলে তেল আভিভে কয়েকটি সংবেদনশীল লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী আজ রাতে এক বিবৃতিতে জানিয়েছেন ইয়েমেনের ইসরায়েলি আগ্রাসন এবং গাজায় চলমান গণহত্যার জবাবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। পাশাপাশি তারা লোহিত সাগর এবং আরব সাগরে ব্যস্ততম এলাকায় উপস্থিত বা এর মধ্য দিয়ে যাতায়াতকারী সব বেসামরিক এবং সামরিক কোম্পানি ও জাহাজকে নিজেদের পরিচয় প্রকাশের আহ্বান জানিয়েছেন। ইয়েমেনি বাহিনী জোর দিয়ে বলেছে দেশের প্রতিরক্ষা বা গাজার প্রতি সমর্থনের অংশ হিসেবে তারা ক্রমবর্ধমান হারে আরও অভিযান পরিচালনা করবে যতদিন না ইসরায়েল গাজায় আগ্রাসন ও অবরোধ বন্ধ করছে। অন্যথায় লোহিত সাগর দিয়ে চলাচলকারী যানবাহন ও জাহাজগুলো হামলার লক্ষ্যবস্তু হবে এবং এর সম্পূর্ণ দায়ভার ইসরায়েল এবং আমেরিকাকে বহন করতে হবে। এর আগে বৃহস্পতিবার ইসরায়েলি সেনারা 20টি যুদ্ধবিমান নিয়ে সানার দক্ষিণে বিভিন্ন এলাকায় নতুন করে বিমান হামলা চালায়। তবে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে শহরের মাত্র 12টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সূত্রটি জোর দিয়ে জানিয়েছে ইয়েমেনি প্রতিরক্ষা ব্যবস্থা একাধিক স্তরে প্রতিরক্ষা প্রস্তুতির মাধ্যমে শত্রুর যুদ্ধবিমানের কয়েকটি দলকে প্রতিহত করে এবং তাদেরকে বোমা বর্ষণের আগেই সানার আকাশে উড়ে যেতে বাধ্য করে। 2023 সালের অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া গণহত্যার আগ্রাসনের প্রেক্ষাপটে ইয়েমেনি বাহিনী কৌশলগত সমুদ্র অবরোধ আরোপ করে যাতে ইসরায়েলের সামরিক সরঞ্জাম সরবরাহ ঠেকানো যায়। একই সঙ্গে তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজায় ভয়াবহ মানবিক সংকট সমাধানে পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে। পাশাপাশি ইসরায়েল অধিকৃত অঞ্চলে অবস্থিত গুরুত্বপূর্ণ স্থাপনার উপর একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেন, যা গাজাবাসীর প্রতি তাদের সমর্থনের প্রকাশ। ইয়েমেনি সশস্ত্র বাহিনী স্পষ্ট জানিয়ে দিয়েছেন তারা তাদের সামরিক অভিযান অব্যাহত রাখবে যতদিন না ইসরায়েল গাজায় স্থল ও বিমান হামলা বন্ধ করেছে। এদিকে উত্তেজনার মধ্যে নতুন হাইপারসনিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ঘোষণা দিয়েছে ইরান। বৈশ্বিক উত্তেজনার মধ্যেই নতুন করে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি বলেছেন হরমোজগান প্রদেশে ইরান হরমোজ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নকশা পর্যায়ের কাজ খুব শিগগিরই শুরু হবে, যার ক্ষমতা হবে 5000 মেগাওয়াট। ইরানের পারমাণবিক প্রধান বৃহস্পতিবার বলেন হরমোজগান প্রদেশের ইরান হরমোজ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি 5000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার ক্ষমতা রাখে। খুব শিগগিরই এটির নকশা এবং সরঞ্জাম পর্যায়ের কাজ শুরু হবে। তিনি জোর দিয়ে বলেছেন এই প্রকল্পটি ইরানের পারমাণবিক বিদ্যুৎ ও শিল্পের বিস্তৃত কৌশলগত নথিতে উল্লেখযোগ্য লক্ষ্য অর্জনের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এদিকে রাশিয়া ব্রিটেনের পাল্টাপাল্টি বক্তব্যে সরগরম জাতিসংঘের অধিবেশন। মস্কোর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়া ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে ব্যবহার করছে বলে অভিযোগ করেছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ। আজ অধিবেশনের ফাঁকে দেওয়া এক ভাষণে তিনি এই অভিযোগ করেন। তবে তার এই অভিযোগ মিথ্যা ও বিকৃত বলে আখ্যা দিয়েছে ব্রিটেন। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলেছে জাতিসংঘের G20 জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ল্যাভরভ এই কথা বলেছেন। ল্যাভরভ বলেন আরেকটি সুস্পষ্ট উদাহরণ হলো ইউক্রেন সংকট, যা পশ্চিমারা উস্কে দিয়েছে। এর মাধ্যমে ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যে আমার দেশের বিরুদ্ধে প্রকৃত যুদ্ধ ঘোষণা করেছে এবং সরাসরি এতে জড়িত। ল্যাভরভ এর আগেও একই ধরনের মন্তব্য করেছেন। তবে জাতিসংঘের ভবনের ভেতরে G20 দেশগুলো পররাষ্ট্রমন্ত্রীদের সামনে এই বক্তব্য এর গুরুত্বকে আরও স্পষ্ট করেছেন। তিনি রাশিয়ার পূর্বের অবস্থান পুনরাবৃত্তি করে বলেন ইউক্রেনের যুদ্ধের জন্য দায়ী পশ্চিমাদের কর্মকাণ্ড।
যুদ্ধ শুরু হয় 2022 সালে ফেব্রুয়ারিতে, যখন মস্কোর সেনারা পূর্ণাঙ্গ আগ্রাসন চালায়। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার ল্যাভরভ বেরিয়ে যাওয়ার সময় বক্তব্য শুরু করেন। তিনি রাশিয়ার অযৌক্তিক আগ্রাসী যুদ্ধ নিন্দা করে বলেন, যুদ্ধের কারণ নিয়ে রাশিয়ার প্রতিনিধির মিথ্যা কল্পকাহিনী, বিভ্রান্তি আর প্রোপাগান্ডা কারো বিশ্বাসযোগ্য হবে না। এ সময় ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতির প্রধান কাজা ক্যালাস বিশ্ব শক্তিগুলোকে রাশিয়ার উপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন এবং বলেছেন, রাশিয়ার ইউক্রেনকে বশীভূত করার লক্ষ্যে যে বদলেছে তার কোনো ইঙ্গিত নেই। এদিকে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হলে এর পরিচালনা করবে কারা? জাতিসংঘের বৈশ্বিক সম্মেলনে সম্প্রতি ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে বেশ কয়েকটি পশ্চিমা দেশ। ফ্রান্স, সৌদি আরবের আয়োজিত এই সম্মেলনে প্রথমে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগাল, ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, আন্দ্রোরা এবং মোনাকো। এর আগে চলতি বছরের 20 মার্চ মেক্সিকো সরকার জানিয়েছে তারা ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। এর মধ্য দিয়ে জাতিসংঘের 193 সদস্যের মধ্যে 156টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন স্বীকৃতি দিয়েছে। গাজায় ইসরায়েলি যুদ্ধ এবং অধিকৃত পশ্চিম তীরের দখলদারীদের বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবে পশ্চিমা দেশগুলো এর স্বীকৃতি দিয়েছে। এসব দেশের আনুষ্ঠানিক স্বীকৃতির মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের টেকসই শান্তি প্রতিষ্ঠার দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের দাবি আরও জোরালো হয়ে উঠল। পশ্চিমা দেশগুলো একের পর এক স্বীকৃতি এরই মধ্যে প্রশ্নের জন্ম দিয়েছে, কে এটি পরিচালনা করবে। ইসরায়েল ও প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন এর মধ্যে 1994 সালে হওয়া একটি চুক্তির ফলে প্যালেস্টাইন ন্যাশনাল অথরিটি, যেটি গাজা ও পশ্চিম তীরের ফিলিস্তিনিদের উপর আংশিক নিয়ন্ত্রণ রাখে। 2007 সালে হামাস এবং পিএলও এর প্রধান উপদল ফাতাহের মধ্যে রক্তক্ষয়ী সংঘাতের পর থেকে গাজা এবং পশ্চিম তীরে ফিলিস্তিনিরা দুটি প্রতিদ্বন্দ্বী সরকার দ্বারা শাসিত হচ্ছে। গাজায় হামাস এবং পশ্চিম তীরে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফিলিস্তিনি কর্তৃপক্ষ, যার নেতৃত্বে আছেন মাহমুদ আব্বাস। এটা 77 বছরের ভৌগোলিক বিচ্ছিন্নতা এবং 18 বছরের রাজনৈতিক বিভাজন, যা পশ্চিম তীর এবং গাজা উপত্যকা থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য দীর্ঘ সময়। ইতিমধ্যে ফিলিস্তিনি রাজনীতি অস্থির হয়ে উঠেছে, যার ফলে বেশিরভাগ ফিলিস্তিনি তাদের নেতৃত্বকে পছন্দ করে না এবং রাষ্ট্রের দিকে অগ্রগতি তো দূরের কথা, কোনো ধরনের অভ্যন্তরীণ পুনর্মিলনের সম্ভাবনা সম্পর্কেও হতাশ তারা। সর্বশেষ রাষ্ট্রপতি এবং সংসদীয় নির্বাচন হয়েছিল 2006 সালে, যার অর্থ 34 বছরেরও কম বয়সী কোনো ফিলিস্তিনি কখনো পশ্চিম তীর বা গাজায় ভোট দেয়নি। এ সময়কালে আমাদের নির্বাচন না হওয়াটা মনকে খুব বিচলিত করে তোলে, বলেন ফিলিস্তিনি আইনজীবী ডাইনা বাট্টো। আমাদের নতুন নেতৃত্বের প্রয়োজন। গাজায় 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের পর সমস্যাটি আরও তীব্র হয়ে উঠেছে। লক্ষ লক্ষ নাগরিক মৃত্যুর মুখোমুখি হওয়ার পর পশ্চিম তীরে অবস্থিত সদর দপ্তর থেকে আব্বাসের ফিলিস্তিনি কর্তৃপক্ষ মূলত অসহায় দর্শকের ভূমিকায় নেমে এসেছে। নেতৃত্বের স্তরের মধ্যে বিরোধ উত্তেজনা বহু বছর আগে থেকে। বহু বছর নির্বাসনের পর পিএলও চেয়ারম্যান ইয়াসির আরাফাত যখন ফিলিস্তিনি কর্তৃপক্ষের নেতৃত্ব দিতে ফিরে আসেন, তখন স্থানীয় ফিলিস্তিনি রাজনীতিবিদরা অনেকেই সেই প্রক্রিয়ায় নিজেদের অবস্থান খুঁজে পাননি। অভ্যন্তরীণরা আরাফাতের বহিরাগতদের কর্তৃত্ববাদী স্টাইলের প্রতি বিরক্ত হয়ে ওঠে। আরাফাতের বাহিনীর দুর্নীতির গুজব ফিলিস্তিনি কর্তৃপক্ষের সুনাম বৃদ্ধিতে তেমন কোনো ভূমিকা পালন করেনি। আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, নবগঠিত ফিলিস্তিনি কর্তৃপক্ষ পশ্চিম তীরে ইসরায়েল ধীরে ধীরে উপনিবেশ স্থাপন করতে বা 1993 সালের সেপ্টেম্বরে হোয়াইট হাউসে প্রাক্তন ইসরায়েলি প্রধানমন্ত্রী ইসহাক রবিনের সাথে আরাফাতের ঐতিহাসিক করমর্দনের মাধ্যমে উত্থিত স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতিশ্রুতি পূরণ করতে অক্ষম বলে মনে করেছিল।